14 অক্টোবর বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদী আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। মহাসড়ক ও সেতু সংস্কারের কারণে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে দীর্ঘ যানজট, পাটুরিয়া ঘাটেও যানবাহনের চাপ, ভোগান্তিতে যাত্রীরা। দেশে প্রথমবারের মতো করোনা টিকার আওতায় এলো স্কুল শিক্ষার্থীরা। 1 কোটি শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হার, অস্বস্তিতে টাইগাররা। সিরাজগঞ্জের নলকা সেতু ভেঙে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সেই সাথে মহাসড়ক সংস্কার কাজ চলায় সেতুর দুই পাশে 28 কিলোমিটার পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া ফেরিঘাটেও দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ পথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল আলম তরফদার, এবং রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে আছেন শামীম রেজা। জনাব শামীম রেজা এবং জনাব তরফদার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সহকর্মী শামীম রেজার কাছে প্রথমে অবস্থাটা জানতে চাচ্ছি, তারপরে আমরা আলোচনায় ফিরে আসবো। শামীম রেজা, বর্তমান ঘাটের অবস্থা কি এবং সেখানে কর্তৃপক্ষ কি বলছে? কতক্ষণ লাগতে পারে এই সমস্যার সমাধান হতে? দেখুন, গত 1 সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং এই দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়ে থাকার কারণে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যেসব যানবাহন চালক এবং যাত্রীরা রাজধানী ঢাকা সহ আশপাশের যে জেলাগুলোতে যাচ্ছে তাদেরকে যেতে হলে দৌলতদিয়া ঘাটে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে। কেননা প্রতিটা যানবাহনকেই 5 থেকে 6 ঘন্টারও অধিক সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং এই অপেক্ষার কারণে আমরা দেখতে পেয়েছি যে যেসব নারী যাত্রী রয়েছে এবং বয়স্ক এবং শিশু যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে এই যানজট পরিস্থিতি 1 সপ্তাহ ধরে চলে আসলেও কিন্তু আমরা বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কিন্তু এর সমাধানের জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি এই যানজট পরিস্থিতির কারণ হিসেবে যেটা বলছেন যে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যে কারণে ওই রুটের যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়। সেই সাথে মানিকগঞ্জের পাটুরিয়ার 3 এবং 5 নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় ড্রেজিং চলছে, এবং দৌলতদিয়া ঘাট এলাকায় 7 নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং হওয়ার কারণে ফেরি লোড আনলোড বা ভিড়তে সমস্যা হওয়ার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তারা যেটা বলছেন যে আসলে যদি শিমুলিয়া এবং বাংলাবাজার নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক না হয় এবং যে চলমান ড্রেজিং কার্যক্রমগুলো রয়েছে সেই ড্রেজিং কার্যক্রম শেষ না হলে যে যানজট পরিস্থিতি, এই যানজট পরিস্থিতি থেকেই যাবে। তার কাছে আরো একটা বিষয় জানতে চেয়েছিলাম যে এই যানজট পরিস্থিতি নিরসনের জন্য বাড়তি কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। তিনি যেটা বলছেন যে আসলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে, চালক এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে। ভোগান্তির কথা বিবেচনা করে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা এখন পর্যন্ত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কোনো নির্দেশনা পাননি। এই রুটে আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমি জনাব মোহাম্মদ দিদারুল আলম তরফদার কাছে জানতে চাচ্ছি। জনাব তরফদার, আমরা যে বিষয়টা প্রতিবেদন দেখেছি সেখানে বলা হচ্ছে যে সিরাজগঞ্জের নলকা সেতুর ব্রিজের কিছু অংশ ভেঙে পড়েছে, এবং এটা একটা বড় কারণ বলা হচ্ছে এই দীর্ঘ যানজটের কথা বলা হচ্ছে। এই সংস্কার হতে কতক্ষণ লাগবে বা কতদিন লাগবে, আর ভবিষ্যতের জন্য আসলে ভবিষ্যতে আরো এড়ানো যায় তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা নিয়েছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা ঠিক যে নলকা সেতু সংস্কার কাজের জন্য জ্যাম এর সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু দীর্ঘ সময় সংস্কার ছাড়া যদি কোনো ব্রিজ থাকে তাহলে আরো বড় হুমকির মুখে পড়তো, এই জন্য আমরা সংস্কার কাজটি হাতে নেওয়া হয়েছে। নলকা সেতুটি তৈরি হয়েছিল 1987-88 সনে 22 ফিট প্রস্থের, কিন্তু তখন যে যানবাহন ধরে ডিজাইন করা হয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি যানবাহন এখন উত্তরবঙ্গের দিকে চলে। সেই কারণেই বৃষ্টির ওইখানে এসে স্বভাবতই জ্যাম সৃষ্টি হয়, এবং বর্তমানে এই সংস্কার কাজের জন্য একটু জ্যামের সৃষ্টি হয়েছে। এই সংস্কার কাজ আমাদের শেষ হয়ে গেছে দুপুর 11:30টায়,
কিন্তু ওই গতকালকে সংস্কার কাজ এবং ট্রাফিক বিভিন্ন দিকে চলাচলের জন্য যে যানজটটা রয়ে গেছে এটা এখনো আছে। তবে দুই কবে দিকে কবে এখন নাগাদ এই সংস্কার শেষ হতে পারে বলে আপনি ধারণা করছেন? নিজের সংস্কার কাজ শেষ হয়েছে, রাস্তার সংস্কার কাজ আবার আমরা সোমবার থেকে মঙ্গলবার এই 2 দিন করব। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে সড়ক টাঙ্গাইল থেকে ঘাট পর্যন্ত যে সেতু, এই সেতুগুলো আসলে প্রশস্ত করা হয়েছে রাস্তার দুপাশেই, এটা কি শেষ হয়নি? সেই প্রশস্ত কার্যক্রম মধ্যে এখন শেষ হয়নি এবং এই কারণেই বোধহয় সমস্যাটা আরো প্রকট হয়েছে। পাশাপাশি রাস্তার পাশেই কাজ হওয়াতে শোল্ডার কমে গিয়েছে, এই জন্য যানবাহন সব শোল্ডার দিয়ে যেতে পারে না, এটাও একটা কারণ। নলকা ব্রিজের কাছে কিন্তু 3 লেনের একটা সেতু করছে রোশন হাইওয়ে সাসেক প্রজেক্টের আওতায়। এটি সম্পন্ন হয়ে যাবে আগামী বছরের প্রথম দিকেই, অর্থাৎ ফেব্রুয়ারির আগেই আমরা আশা করছি। তখন শেষ হয়ে গেলে এই দুর্ভোগ আর থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। শামীম রেজা, আপনি আপনার কাছে আরেকটু জানতে চাইব মাঠের অবস্থাটা। আসলে আপনি আজকে সারাদিনে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন এবং আর আপনি মানুষের ভোগান্তির কথা বলছিলেন। সেই ভোগান্তিতে আসলে আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে আর একটু কমানো যেত কিনা এই ভোগান্তি, যদি আরেকটু আগে পরিকল্পনা করা যেত বা বিকল্প সড়কের ব্যবস্থা আসলে থাকতে পারতো কিনা, কি মনে হয়েছে আপনার কাছে? দেখুন, এই নৌরোড ব্যবহারকারী যাত্রীদের কিন্তু সারা বছরই ভোগান্তির শিকার হতে হয়। সেক্ষেত্রে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে পদ্মার নদীর পানি কমতে শুরু করেছে এবং পানি কমার কারণেই মূলত নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হচ্ছে। যাতে ডুবোচরগুলোতে ফেরি আটকে না যায় সে কারণেই মূলত নদীতে ড্রেজিং কাজ চলছে। আর ড্রেজিং কাজ চলার কারণেই মূলত এই যানজটটা সৃষ্টি হচ্ছে। আর ভোগান্তির কথা যদি বলি তাহলে মানুষের যে ভোগান্তি, একে তো গরম, তার উপরে দীর্ঘ সময় ফেরিপারের অপেক্ষায় বসে থেকে ভোগান্তির শিকার হচ্ছে। সেক্ষেত্রে যাত্রীরা এবং চালকরা যেটা বারবারই আমাদেরকে বলছেন যে আসলে যদি ফেরির সংখ্যাটা আরো বাড়ানো হয় তাহলে পরে মানুষের যে ভোগান্তি, দীর্ঘ সময় ফেরিপারের অপেক্ষায় থেকে যে দুর্ভোগের শিকার হতে হয়, এই দুর্ভোগটা আসলে কিছুটা হলেও লাঘব হবে। এবং বিষয়গুলো কর্তৃপক্ষ যাতে নজরে নেন তার জন্য তারা আমাদেরকে বারবারই অবহিত করছেন। ধন্যবাদ জনাব তরফদার। আপনার কাছে জানতে চাচ্ছি, বলা হয়ে থাকে যে হাটির কুমরুলে ইন্টারসেকশনের কাজ যদি শেষ হয় তাহলে কিন্তু এই সড়কের অবস্থা বেশ উন্নত হতে পারে। সেই ইন্টারসেকশনের কাজ শেষ হবে কবে? আসলে হাটি কামরুল ইন্টারসেকশনের কাজ কিছুদিন আগেই কন্ট্রাক্ট হয়েছে, হয়তো আগামী 2-3 বছর লেগে যাবে। আর সাসেক রোড প্রজেক্টটা বঙ্গবন্ধু সেতু থেকে হাতি কামরুল পর্যন্ত যখন আগামী 1-1.5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে তখনই এই সিরাজগঞ্জ এলাকায় উত্তরবঙ্গগামী জনসাধারণের দুর্ভোগ কমবে। আচ্ছা, এবং এখন কাজের গতি কেমন চলছে কাজ আপনার কি মনে হচ্ছে? এখন খুব ভালো, আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ওর সাথে কথা বলছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল আলম তরফদার এবং রাজবাড়ী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী শামীম রেজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব তরফদার, আমি যে বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি যে যখন লকডাউন ছিল তখন কিন্তু বেশ সুযোগ ছিল কাজটা করে নেওয়ার। সেই সময় যদি এই সড়কটা, আমি যদি নলকার কথা বলি বা অন্যান্য সড়কের কথা বলি, সেই সময় সংস্কার করলে কি কাজটা ভালো হতো কিনা বা সেরকম কোনো পরিকল্পনা আসলে আপনাদের ছিল কিনা? লকডাউনের যে সময় সড়ক সংস্কার করা যেত ওই সময় অধিকাংশ সময় বৃষ্টি ছিল। আপনারা জানেন যে এই সংস্কার কাজগুলো আমরা বৃষ্টির সময় করতে পারি না। না, সেটা ছিল, কিন্তু আমি কেন বলছি কথাটা, সেই সময় কিন্তু বাংলাদেশের অন্যান্য অনেক মেগা প্রকল্পের কাজ কিন্তু এগিয়েছে। সেই হিসাবে যদি আপনারা চিন্তা করেন, কারণ সড়কের সংস্কার তো আসলে যে সময় ব্যস্ত থাকে সড়ক, সেই সময় সংস্কার করাটা সত্যিই কষ্টকর। যে সেই সুযোগটা আসলে কাজে লাগানো যেত কিনা? আসলে শুধু একটা সড়ক নিয়ে আমরা কাজ করি না, অনেকগুলো সড়কই থাকে। ন্যাশনাল, এটা যেহেতু ন্যাশনাল হাইওয়েতে প্রায়োরিটি দেই, আর এটাতে ট্রাফিক ভলিউম মানে প্রয়োজন, রাস্তার যে ডিজাইন আছে তার চেয়ে অনেক বেশি, সেই কারণে বারবারই সংস্কার করতে হয়। এই কারণে যে শুধু লকডাউন করে আমি 15 দিন পরে না করলে এটা টিকবে না, তো এই রাস্তা টিকিয়ে রাখা যাচ্ছে না। এই জন্য আমাদের লকডাউনের সময় আমরা করেছি, কুরবানির ঈদের সময় করেছি, কুরবানির ঈদের পরে করেছি, এবং গতকালকে বাধ্য হয়েছি যে এত দুর্ভোগ হয়েছিল যে এই ব্রিজটা চলাচলের অনুপযোগী হয়ে যেত এবং
মারাত্মক হুমকির মুখে চলে গিয়েছিল। হুম, যে কারণে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিই যে এটা করতেই হবে একদিনের মধ্যে। সেটাই। যে আর কারণে আমরা সাধারণত রাষ্ট্রীয়ভাবে মানে এই সারা ধরনের দেশে জনাব তরফদার, এই ধরনের কাজের সাথে যখন করা হয় তখন একটি বিকল্প সড়ক আগে থেকেই পরিকল্পনা করা যায় কিনা বা সেটা সম্ভব কিনা, পুরো অবকাঠামোতে এরকম ব্যবস্থা রাখা সম্ভব কিনা আসলে? বিকল্প সড়ক করা যায়, কিন্তু তাহলে সিরাজগঞ্জ আসলে এইটার যে উইথ, যে প্রশস্ততা অন্য জি। আমাদের জেলা সড়কগুলো তত প্রশস্ত না। আচ্ছা। দুইটা গাড়ি প্যারালালি যাবে না, সেই ক্ষেত্রে আরো যানজটের সৃষ্টি হবে। এমনিতেই পুরা সিরাজগঞ্জ শহর এখন মানে যানজট যুক্ত ছিল। হুম। সিরাজগঞ্জ শহরে কোথাও নাড়াচড়া করা যায় না এই কাজটার জন্য। আমরা এই সড়কটা সংস্কার করছি, সাসেক প্রজেক্ট হচ্ছে, এবং অতি দ্রুত আমরা আরেকটা এই নলকা থেকে, বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে উল্লাপাড়া এবং রায়গঞ্জ চান্দাইকোনা বিকল্প একটা সড়ক তৈরি করার প্রস্তাব মন্ত্রণালয়ে আছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ দিদারুল আলম তরফদার। জনাব শামীম রেজা, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেশে প্রথমবারের মতো করোনার টিকার আওতায় এলো স্কুল শিক্ষার্থীরা। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের 120 শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। তাদের অবস্থা পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের 1 কোটি শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ নিয়ে কথা বলতে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। ডাক্তার আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। খুব ভালো খবর, সরকার স্কুলের শিক্ষার্থীদের যাদের বয়স 12 থেকে 17 বছর তাদেরকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে আমরা যতদূর জানি প্রায় 50,000 শিক্ষার্থীকে টিকার আওতায় 50 লক্ষ আনা হবে এবং পর্যায়ক্রমে যেটা 1 কোটি করা হবে। আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি, কি ক্রাইটেরিয়া নির্ধারণ করবে সরকার, কাকে আগে দেওয়া হবে, এমন কি কোনো পরিকল্পনা তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে গভর্নমেন্ট যে উদ্যোগটা নিচ্ছে, আমি প্রথমে তাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু বাচ্চাদের টিকা শুরু হয়ে গেছে, এমনকি অনেক দেশেই 5 বছরের উপরে বাচ্চাও কিন্তু দেওয়া হচ্ছে। তা আমার মনে হয় যে আমাদের 12 বছর পরে আপাতত যেটা দেওয়া হচ্ছে এটা ঠিকই আছে, দেওয়া যাক। আমরা পর্যবেক্ষণ করে দেখবো কোনো জটিলতা হয় কিনা, অন্য কোনো পার্শ্ব এগুলো দেখতে হবে আমাদের। দিয়ে আস্তে আস্তে যদি আশা করি তেমন কোনো সমস্যা হবে না, কারণ অনেক দেশে বাচ্চাদের দেওয়া হচ্ছে, তেমন কোনো প্রবলেম কিন্তু হয় নাই। সাধারণত যে কোনো বাচ্চার, স্পেশালি যারা স্কুলে যাচ্ছে 12 বছরের উপরে, কারণ এখন তো সবকিছু খোলা, সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সুতরাং তাদেরকে তো দিতে, এমনিতে তো আগে ইউনিভার্সিটির যারা বা কলেজ তাদেরকেও তো দেওয়া হচ্ছে। এখন যারা পাচ্ছে আমার মনে হয় দেখা যাক, এবং আলটিমেটলি পর্যায়ে যেটা আপনি বললেন প্রায় 1 কোটি টার্গেট আছে, শুধু 1 কোটি না, আমি তোমাকে যত বাচ্চা আছে আলটিমেটলি সবাইকেই দিতে হবে, তাই না? সেটাই করা উচিত এবং করতে হবে। আমার মনে হয় কাকে আসলে অগ্রাধিকার দেওয়া হবে এই বিষয়টা আসলে জানতে চাই, কিভাবে দেওয়া হবে? অগ্রাধিকার আসলে সবাইকে দেওয়া উচিত, যে যেখানে আছে, বিশেষ করে যারা স্কুলে যায়, বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা রেগুলার ক্লাস করে, ডেইলি ক্লাস করে, তাদেরকে কিন্তু দেওয়া উচিত বেশি আসলে, তাই না? যাদের এক্সপোজারটা বেশি, ঝুঁকিটা বেশি। এমনকি কোনো কোনো বাচ্চা যাদের অন্য কোনো যদি রোগ থাকে, ইমিউনো সাপ্রেস ডিসঅর্ডার থাকে, তাদেরকেও কিন্তু, যাদের একটি মেডিকম, তাদেরকেও কিন্তু, বয়স্কদের যেমন আমরা যাদের ঝুঁকি বেশি, বাচ্চাদের এরকম যাদের ঝুঁকি বেশি, তাদেরকেও কিন্তু দেওয়া উচিত বলে আমি মনে করি আর কি। ডাক্তার আব্দুল্লাহ, একটা বিষয় জানতে চাচ্ছি, কেন ফাইজারের টিকা শুধুমাত্র, কেন অন্য টিকা নয়? বা অনেকেই বলছেন যে ফাইজার বা মডার্না টিকাটা হচ্ছে নতুন প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে, অর্থাৎ মেসেঞ্জার RNA টেকনোলজিতে করা হয়েছে, প্রযুক্তিতে করা হয়েছে। এটা একদম নতুন, পরীক্ষিত না সেই অর্থে। সেটা কি বাচ্চাদের জন্য প্রয়োগ করা ঠিক হলো কিনা? কেন আসলে নতুন যে কথাটা আপনি বললেন, আসলে সবগুলোই তো নতুন। ফাইজারটাও নতুন, মডার্নাও নতুন, চাইনিজ নতুন, রাশিয়ার, সবই তো নতুনই আসলে। তবে পৃথিবীর অনেক দেশে বাচ্চাদের কিন্তু ফাইজারটাই বেশি দেওয়া হচ্ছে, মডার্নাটাও দেওয়া হচ্ছে, এবং তাতে দেখা যায় তাদের কিন্তু সেরকম জটিলতা বা সাইড ইফেক্ট কিন্তু তেমন নাই, তারা টলারেট করে, বাচ্চারা ভালো আছে। সেই জন্য যেহেতু এটা প্রমাণিত এবং WHO রিকমেন্ডেড, তো গভর্নমেন্ট যেটা দিচ্ছে আমার মনে হয় এটা ভালো, ইফেক্টিভ, কার্যকরী, এটাই দেওয়া উচিত বলে আমিও মনে করি। চলুক আপাতত, তারপরে ভবিষ্যতে গুলো আরো দেওয়া হবে, আরো যদি উন্নত মানের পাওয়া যায় সেগুলো চিন্তা ভাবনা করে দেখবে আর কি। কারণ অনেক দেশে ফাইজারটা টিকা দেওয়া হয়েছে এবং এটি ইফেক্টিভ, সুতরাং গভর্নমেন্ট যেটা দিচ্ছে আমি মনে করি ঠিকই আছে, এটাই চলুক আপাতত, তারপরে ভবিষ্যতে কি হবে দেখা যাবে। ফাইজার নয়, নন ফাইজার এমন টিকা কোথাও দেওয়া হয়েছে? আমি যদি চীনের উদাহরণ দিই, সেই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনাদের, বা সেখানে কেমন হচ্ছে আপনি জানেন কিনা? না, এটা আমি জানি, মানে চীনে তো ওরা দিচ্ছে। এই কথা হলো যে ফাইজার অনেকে তুলনামূলক বেটার বলে, হয়তো আমেরিকান, সেটার একটা ব্যাপার আছে, সাইকোলজিক্যাল ব্যাপার আছে। চায়না দিচ্ছে, দেখ, আমরা যেটা পাইছি ফাইজার ইজিলি, এটাই চলুক না। তারপরে ভবিষ্যতে যদি দেখা যায় যে চাইনিজটা আরো কার্যকরী বা সমান,
জি। হয়তো চিন্তা ভাবনা করবে যেহেতু এটা অ্যাভেলেবল আছে, আমাদের হাতে আছে, সরকারের হাতে আছে, এটাই চলুক, এবং অনেক দেশ এটা দিয়ে কার্যকরী ফল কিন্তু পাওয়া গেছে আর কি। আমার আচ্ছা। এটাই চলুক, এটাই ভালো আর কি। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। মানে আসলে আমি বলছিলাম যদি আ এটা প্রাপ্যতাও নিশ্চিত করারও জরুরি। যদি কোনো কারণে না পাওয়া যায় তাহলে হয়তো আ অন্য ব্র্যান্ডে যাওয়া উচিত কিনা সেই বিষয়ে একটু আসলে আগাম চিন্তা রাখাটা বোধহয় ভালো। এইজন্যই আমি কথাটা বলছিলাম। এটা কথাটা ঠিকই বলছেন আপনি। তবুও যেহেতু আমার মনে হয় টিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রচুর টিকা আমরা পেয়ে যাব কিন্তু। এবং হুম। যেভাবে চতুর্দিক থেকে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেতন, স্বাস্থ্যমন্ত্রী সচেতন, স্বাস্থ্য মন্ত্রণালয় সচেতন। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে টিকার ক্রাইসিস হবে বলে আমার মনে হয় না। ইনশাআল্লাহ আমরা টিকা পেয়ে যাবো, দেখবো ডিসেম্বরের মধ্যে প্রচুর টিকা চলে আসবে। ৫০-৬০ ভাগ লোকের কিন্তু টিকা আমাদের ডিসেম্বরের মধ্যেই আমরা হয়ে আমরা যাবে। আমরা সেটা আমরা সেটাও আশা করি। ধন্যবাদ আপনাকে। জি। বয়স্কদের ক্ষেত্রে যেমন টিকা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের সতর্কতা, শিশুদের ক্ষেত্রে কি বাড়তি সতর্কতা প্রয়োজন আছে কিনা বা তাদেরকে পর্যবেক্ষণের জন্য বেশিক্ষণ সময় রাখা উচিত কিনা, কোনো পরামর্শ আছে কিনা আপনার? আমার মনে হয় যদি যে কোনো শিশু, তার তো আগে নিশ্চয়ই হিস্ট্রি তো নেওয়া হবে। জি। বিশেষ করে যাদের ধরেন কারো যদি অ্যালার্জি থাকে, অ্যাজমা থাকে হুম, হুম, বা হুম। অন্য কোনো সিরিয়াস রোগ থাকে, তাদের বেলা হয়তো পর্যবেক্ষণটা অবশ্য করা উচিত। আর তাছাড়া যদি মোটামুটি ভালো সুস্থ, কোনো কমপ্লেন নাই, তাদের মধ্যে অত যখন তবুও প্রাথমিক যেহেতু শুরু হচ্ছে, কিছুটা পর্যবেক্ষণ তো আমাদের রাখতেই হবে। নিশ্চয়ই এটা ডিসিশন নেবে, ডাক্তাররা অনেক থাকবে, যারা দিচ্ছে তারাও দেখবে, কোনো কিছুক্ষণ বসায় রাখবে, জটিলতা তো হয় কিনা পরীক্ষা কিন্তু করা হবে। আমার হুম। মনে হয় এই ব্যাপারে সবাই সচেতন, সরকার সচেতন, প্রশাসন সচেতন, এবং এখন যারা টিকা দেয় তারা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত এখন, এবং ডাক্তার অবশ্যই আছে। আমি মনে করি এটা নিয়ে কোনো টেনশন কোনো কারণ নাই। মনে হয় কার্যক্রমটা ভালো চলতে থাকে, যেন নিঃসন্দেহে, ভবিষ্যতে নিঃসন্দেহে। আমাদের এই করোনার জ্বালা থেকে যেন আমরা বাঁচি আর কি, এটা আমাদের দরকার বেশি আর কারণ কি। আমরা খুব ভালো খবর যে গত ২ সপ্তাহর বেশি সময় ধরে ২.৬৭ বা ৭-৮ এমন একটি অবস্থায় আসলে কিন্তু শনাক্তের হার ঘোরাফেরা করছে। এটা খুবই স্বস্তিদায়ক। আসলে খুবই স্বস্তিদায়ক। তবে আরেকটা কথা বলে রাখি, জি। এই স্বস্তিদায়ক আবেদন কেউ যেন আত্মতৃপ্তিতে না ভুগেন। কারণ স্বস্তিদায়ক হলেও, কারণ ঝুঁকি মুক্ত কিন্তু কেউ নয়। আমরা টিকাও নেব, কোনো টিকা কিন্তু ১০০ ভাগ প্রোটেকশন দেয় না। জি। গড়ে ধরেন ৯০ ভাগ প্রোটেকশন দেয়। তার মানেটা হলো টিকাও নেব, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবো, যেন ঢিলে ঢালা ভাব আবার না করি আমরা, বা গা ছাড়া ভাব না করি। তার মানে মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা চালু রাখা, শারীরিক একটু দূরত্ব বোধহয় ঢিলে যতটুকু ভাব সম্ভব এসে গেছে, মেইনটেইন একটু করা। বোধহয় ঢিলে ভাব এসে গেছে। অনেকে মাস্ক পড়ছেন না এসে গেছে। প্রকাশ্যে। এক্সাক্টলি তাই। এটা যেন আর না করি, ব্যাপারে যেন সবাই সতর্ক থাকি। টোটালি নেওয়া জিরোতে নামুক, তারপরে দেখা যাবে কি করতে হয় আমাদের। সেটাই। আ আ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আসলে টিকার আওতা আনাই হচ্ছে, আ বাংলাদেশের সব জনগোষ্ঠীকে অন্তত যদি ৮০% জনগোষ্ঠীকে আনতে হয়, কত দীর্ঘ সময় লাগতে পারে? আর এই দীর্ঘ সময়টা আসলে কতদিন কার্যকর হবে যদি হার্ড ইমিউনিটির কথা আমরা চিন্তা করে থাকি? আমি বলতে চাচ্ছি আজকে যে লোকটা ১ম ভদ্রলোক যারা টিকা নিলেন, আ এরপর শেষ ব্যক্তি যখন যদি ২ বছর পর টিকা নেন, তাহলে কি আসলে হার্ড ইমিউনিটির যে কথা চিন্তা করা হচ্ছে সেটা আসলে অর্জনে বাধাগ্রস্ত হবে কিনা? আসলে এই প্রশ্নগুলো আপনারা যেমন করলেন, সবাই কিন্তু করে এবং আমিও করি। আসলে তো কথা সত্যই। তবে একটা কথা আমাদের স্বীকার করতে হলে, কিন্তু অনেক কিছু এখনো কিন্তু রিসার্চ পর্যায়ে আচ্ছা। পর্যবেক্ষণ করছে, চলছে। অ্যাকচুয়ালি হার্ড ফার্স্ট এখনো কিন্তু কেউ বলতে পারছে না। হ্যাঁ। তবে যে সমস্ত টিকা আমরা দিচ্ছি, কোনো জায়গায় দেশে বলছে ৬ মাস পরে অ্যান্টিবডি আর থাকে না। কোনো টিকায় বলছে ১ বছর পর্যন্ত থাকতে পারে। আমাদের অন্তত ১ বছর গেলে আমরা বলতে পারবো যে এটা কতদিন থাকবে আসলে। আপাতত ২ টা তো চলছে, এবং অনেক দেশে আপনি জানেন থার্ড ডোজ বা বুস্টার ডোজ কিন্তু অনেকে শুরু করছে। আমেরিকার মতো জি, দেশেও কিন্তু, জি, জি। যদিও সিলেক্টিভ তারা শুরু করছে, কিন্তু করছে কিন্তু। হুম, হুম, সুতরাং হুম। আমাদেরকে আরো কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে। আসলে এটা কতদিন থাকবে, হার্ড ইমিউনিটি কতদিন হবে, এটা আরো কিছুদিন পরে হয়তো জানা যাবে। এগুলো নিয়ে সারা পৃথিবীতে কিন্তু রিসার্চ চলছে আরকি। বাংলাদেশের সুতরাং রিসার্চের আমাদেরকে কি আরো অবস্থা? কিছুদিন অপেক্ষা বাংলাদেশের গবেষণার কি অবস্থা? এই যে বলছি আমরা হার্ড ইমিউনিটি হলো কিনা, কার কতখানি অ্যান্টিবডি তৈরি হলো, সেই গবেষণাগুলো কি হচ্ছে ঠিকমতো ভালো? আসলে কিছু সিলেক্টিভ হচ্ছে, তবে ঢালাওভাবে সব এখনো হচ্ছে না। আমার মনে হয় সবাই আগে টিকার হাতে আসুক, তারপরে ঠিকই কিন্তু আমাদের ওই অ্যান্টিবডি টেস্টটা করে দেখতে হবে যে টিকা দেওয়ার পরে কতটুকু অ্যান্টিবডি হলো, কতদূর কমলো, এগুলো কিন্তু পরে ফলো আপ করতে হবে। তো আগে সবাই টিকার আওতায় কিন্তু আসুক, তারপরে কিন্তু আলটিমেটলি যে কথাটা আপনি বললেন, আমি আপনার সঙ্গে একমত। তাদের কিন্তু রেগুলার অ্যান্টিবডি টেস্ট করে দেখলে আমরা বলতে পারবো হলো কিনা এবং কতদিন থাকবে, সেটা কিন্তু পরে বলা যাবে। তারপরে বলবো এগুলো কিন্তু রিসার্চ পর্যায়ে। অবশ্যই। অ্যান্টিবডি টেস্টের কথা অনেকেই বলছেন। কিন্তু এটা ঠিক সে অর্থে উন্মুক্ত করা হলো না। আমি একজন ব্যক্তি হিসেবে যে দেখতে চাইতাম যে আসলে আমার কতখানি অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা উন্মুক্ত করলে কি খুব সমস্যা হয়? না, কোনো সমস্যা নেই। করা উচিত, কিন্তু করা হবে আমি মনে করি, আশা করি, এবং আমিও বিভিন্ন সময় কিন্তু সাজেশন দিচ্ছি। এটা করা না করলে তো আমি জানতে পারবো না আসলে হলো কিনা। আমি মনে করি এক্সাক্টলি। প্রশাসনকে আমি বলবো আমরা দ্রুততর সময়ে অ্যান্টিবডি টেস্টটা করার জন্য ব্যবস্থা করা হয়। এটা এটা করা উচিত বলে আমি মনে করি।
আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে চীনের সিনোফার্মের সাথে বাংলাদেশে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার যে একটি চুক্তি হয়েছে বাংলাদেশে বটলজাত করা হবে বাংলাদেশে, এটার ঠিক অবস্থা কোথায়, কবে থেকে উৎপাদন শুরু হতে পারে? এবং আমার কাছে মনে হয় এটা একটু ভালো একটা মডেল টিকার বিশ্বায়নের জন্য। এই মডেলটা পৃথিবীর অন্য দেশেও তো ছড়িয়ে দেওয়া যেতে পারে। না, যেটা বলে এটা ঠিকই আছে। আমি তো বিভিন্ন সময় বলে আসছি যে দ্রুততম সময়ে এইটা আপাতত এখানে অ্যাসেম্বলিং যেটাকে বলবে, স্যাম্পল যেটা মডেল জাত, এটা করা উচিত। শুধু তাই না, এখনই করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমাদের দেশের জন্য এটা ভালো, দেশের মানুষের জন্য ভালো, অন্যের উপরে ডিপেন্ডেন্সিটা কমে আসবে। এবং শুধু তাই না, শুধু এই স্যাম্পলিং করা না, আমি মনে করি দেশের প্রোডাকশন করা হয় তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত খুব জরুরি ভিত্তিতে। তাতে আমরা মনে করি আমাদের প্রয়োজন বিটিয়ে আমরা যেন বিদেশেও রপ্তানি করতে পারি, এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এখন থেকেই করা উচিত। অনেক ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের অস্বস্তি, আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরেছে 33 রানে। এর আগে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও হারের স্বাদ নিতে হয় টাইগারদের। বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা বলতে রাজধানীর পিঙ্ক সিটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দুটি প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের পরাজয় হলো। এই পরাজয় সত্ত্বেও আপনি কি কোনো আসলে অনেকেই শঙ্কার কথা বলছেন, আপনি কোনো ঝুঁকি বা শঙ্কা দেখছেন কিনা বাংলাদেশ দলের প্রস্তুতিতে? কিছুটা তো আছে অবশ্যই। এই ধরনের মেগা ইভেন্টে যাওয়ার আগে এই কনফারেন্সে অবশ্যই তারা একটু আঘাত পাবে, কারণ তারা যখন দেশ ছাড়লো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে, আমরা বলছিলাম যে সেকেন্ড স্ট্রিং সাইড হলেও যদি ইভেন দো আনফেভারেবল উইকেট কন্ডিশন যে তারা খেলেছে, কিন্তু তারপরে জিতেছে। সুতরাং একটা কনফিডেন্স নিয়ে তারা নিজেকে প্রেজেন্ট করছিল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট হোঁচট খেয়েছে, ইয়েস। দুইটা আমি বলবো যে দুইটা বাংলাদেশ দলই যেটা খেলেছে আন্ডার স্ট্রেংথ সাইড, বাট তারপরেও আমার মনে হয় যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এভাবে করে এত কনভিন্সিংলি হারার আমি খুব একটা কারণ দেখছি না। কিছুটা হলেও এখানে তাদের কনফিডেন্সে আঘাত করুন, বাট আমার মনে হয় যে ইট ইজ স্টিল এ লার্নিং কার্ভ ফর দেম, ইন দ্য সেন্স যে ওয়ার্ল্ড কাপে মেইন ইভেন্টে যাওয়ার আগে হারার থেকে অনেক কিছু যদি তারা শেখে, আমার মনে হয় যে ইট ক্যান বি বিট অফ আ ব্লেসিং ইন ডিসগাইজ, যে তারা মেইন খেলা শুরু হওয়ার আগেই যেখানে যেটা উইকনেস আছে সেটা তারা কিছুটা হলেও বুঝতে পেরেছে। নিঃসন্দেহে মাহমুদুল্লাহ ইনজুরিতে, সাকিব আইপিএলে, তামিম দলে নেই, এই অবস্থায় আসলে টিমের জন্য কোনো শঙ্কা দেখছেন কিনা? আপনি যদি টিম সিলেকশনের কথা বলি, এখান থেকে যেটা হয়েছে যে সাকিব, মুস্তাফিজ এবং মাহমুদুল্লাহ না থাকাতে যারা সুযোগ পেয়েছে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এখানে একটা জিনিস যেটা বেরিয়ে এসেছে, সৌম্য সরকার কিছুটা হলো কনসিস্টেন্ট, দুইটা খেলাতে ভালো খেলেছে। সৌম্য সরকারের উপরে অনেকখানি আস্থা রয়েছে সিলেক্টরদের এবং অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, তো সে এই সুযোগটিকে কাজে লাগিয়েছে। নুরুল হাসান মোটামুটি ভালো খেলেছে। নাঈম শেখ এবং লিটন দাস প্রথম খেলাতে ভালো খেলার পরের দুইটাতে খুব একটা সুবিধা করতে পারেনি। এই কিছু কিছু এরিয়াজ আছে যেখানে বাংলাদেশের কিছুটা ছিল আশঙ্কা, যে সৌম্য সরকারকে নিয়ে একটা চিন্তা। সৌম্য সরকার পারফর্ম ওয়েল বোলিং এ। আমার মনে হয় মুস্তাফিজ আসাতে এবং তিনজন প্লেয়ার আসাতে অবভিয়াসলি একটা ভারসাম্যের একটা এখানে আমরা দেখতে পাবো। এবং আমার মনে হয় যে এই আইপিএল এর এক্সপিরিয়েন্স সাকিব এবং মুস্তাফিজের অনেক কাজে লাগাতে পারবে তারা আসলে। জিম্বাবুয়ে যে খেলা হলো সেখানে, তারপরে হোম গ্রাউন্ডে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পরাজিত করলো, এই যে একটা বিশাল অভিজ্ঞতা। তাহলে কি সেখানে এসে বাংলাদেশের জয় এসেছে, কিন্তু ব্যাটিং লাইন আপে খুব একটা স্বস্তিদায়ক হবার মতো খুব একটা কারণ ছিল না। সেই জায়গাটা চিন্তিত কিনা আপনি, যে ব্যাটিং লাইনটা শক্তিশালী হওয়া দরকার? চিন্তার কারণ আমি রক এবং মিস্টার ডিপেন্ডেবল হিসাবে তাকে সে আখ্যায়িত, তাকে করা হয়েছে। এবং তার ল্যাক অফ ফর্মটা যদি বলি অ্যালার্মিং না হলেও কিছুটা চিন্তার বিষয় আছে। লিটন দাস এবং নাঈম শেখ তাদের জন্য খুব প্রয়োজন একটা ভালো সূচনা দেওয়া, এবং সাকিব আসাতে অবভিয়াসলি স্ট্রং হবে। বাট তারপরে সাকিব যে খুব একটা বিশাল ভালো ফর্মে আছে কিংবা রানের ইস্যুতে আছে সেটাও কিন্তু নয়। জনাব আহমেদ, 17 অক্টোবর মাস্কাটে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।
এটাতেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। কোথায় দেখছেন বাংলাদেশকে এই বিশ্বকাপে? এখন এই যে দুইটা খেলা খেলেছে, হেরেছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারাটা আই ডিড নট কোয়াইট এক্সপেক্ট। স্কটল্যান্ডও কিন্তু ইকুয়ালি স্ট্রং সাইড, বাট স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের রেকর্ড ইজ ভেরি কনভিন্সিং, ভেরি গুড। আমার মনে হয় যে যেই ভুলগুলো তারা করেছে, আমার মনে হয় এখান থেকে তারা শিখবে এবং ওখানে যে কন্ডিশনসে তারা অলরেডি 3-4টা ম্যাচ খেলেছে, দে আর ইউজড টু ইট। দ্য কুইকার দে অ্যাডাপ্ট টু দ্য কন্ডিশনস, আমার মনে হয় দ্য বেটার ফর দ্য টিম। কারণ এখানে মার্জিন অফ এরার ইজ ভেরি লিটল। এখন যে কোয়ালিফাইং গুলা খেলবে সেখানে অবভিয়াসলি ভুল করার সুযোগ নেই, হারার কোনো সুযোগ নাই, সুতরাং ভুল করার কোনো সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।